হয়, তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আইএসএফ এর রক্ত আমি নেব না, আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্ত দাও? একবারের জন্য বলবে না। তখন যে রক্তের প্রয়োজন সেই রক্তটা চাইবে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে এমন ভাবে কিছু বাবু দ্বারা, কিছু নেতা দ্বারা মোটিভেটেড হয়ে গিয়েছেন, এই সমাজসেবামূলক মানুষের যেখানে রক্তের প্রয়োজন হয় এই ধরনের প্রোগ্রাম যখন আমরা করতে চাইছি, সেইটাকে বন্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে, তাদের মাথায় কে ঢুকিয়ে দিল? এই ভয়ঙ্কর রোগটাকে ঢুকাচ্ছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। দেখুন, ভয়ঙ্কর রোগটা যারা ঢুকাচ্ছে, কলকাতাতে তারা এসি ঘরে বসে চা খাচ্ছে, আর পাড়াতে ভয়ঙ্কর রোগ ঢুকিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন ছবিতে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তৃণমূল বিজেপিরা মিলে এক জায়গায় বসে কেক কাটছে, সেখানে সমস্যা হয় না। সমস্যা কোথা হচ্ছে? এই আপনার এলাকায় বাজারে কেউ যদি একসাথে বসে চা খাওয়ার চেষ্টা, তো দূরের কথা, যদি এক জায়গায় বসে থাকে, বড় নেতারা ফোন করছে, এই তুই অমুকের সাথে বসেছিলিস, কি কথা বলছিলিস? কেন এটা হচ্ছে? কলকাতার বাবুরা মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে, তাতে সমস্যা নয়। এখানে বুথে যদি আইএসএফ আর তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে, বড় নেতাদের ফোন চলে আসছে, হারা তুই কি আইএসএফ করছিস বা তুই কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস? কেন কেন এটা হচ্ছে? কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবেন, সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এক জায়গায় বসে থাকবে, কুণাল ঘোষ এক জায়গায় বসে থাকবে, কোনো সমস্যা নাই। সমস্যা যত বুথের স্তরে যদি মানুষ, মামার ছেলে, কাকার ছেলে, জাটার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে যদি এক জায়গায় বসে, আলাদা রাজনৈতিক পরিচয় থাকে, সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে। এই বিষটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে? ওই কলকাতার বাবুরা। তারা আমাদের মধ্যে লাঠালাঠি, মারামারি, হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে, আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে। আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না। কলকাতার বাবুরা এলাকার চারানার নেতা দুজনকে বলে দিয়েছিল, আমি চারানার নেতা মনে করি। এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে, এটা চারানার নেতা মনে করি, এর থেকে বেশি কিছু নয়। তারা কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে, সেই করতে হবে, ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে। ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে, তাহলে জায়গা মালিককে গিয়ে একটু চমকায়। চারানার নেতাদের বলছি, একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মণ্ডলের কথা। জেলা প্রেসিডেন্ট ছিল, ফেসে গেল, দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না। আপনাদের জেলাতে অভিযোগ কি? এই বাচ্চারা যারা আছে, এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে। অভিযোগ কি? যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই, তাতে আমাদের জীবন জীবিকা চলে, জীবন চলে, ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই, খাবার পাই, সেই চাল যারা চুরি করেছে, এই অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে রেখেছে। তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে? তো কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে, সুগার আছে, সুগার আছে, হাই সুগার আছে। এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি? আর কোনো কথা নেই? একটু লক্ষ্য করো, জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের, তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় 1 বছরের উপরে জেলে আছে, দল তার পাশে আর থাকছে না। কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল? যে ওর ব্যাপারটা ও বুঝে নেবে। যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে, যখন কলে পড়ে যাবে, দল পাশে দাঁড়াবে তো? তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি। আমি আর বিশ্ববিদ্যালয় জেলে ছিলাম, আপনারা জানেন কেন জেলে ছিলাম, যে ছিলাম সব বলেছেন। আমরা যখন জেলে ছিলাম, বিশ্ববিদ্যালয় বা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়ার চারানার নেতা অনেক জেলে আছে, তারা যোগাযোগ করেছে, হাউমাউ করেছে যে বিশ্ববিদ্যালয় ভাইজান, যে আমরা তৃণমূল করতাম, তৃণমূলের হয়ে এই করতাম, সেই করতাম, বুথ দখল করতাম, ধমকাতাম, চমকাতাম, এখন আমরা ফেঁসে গিয়েছি, আমরা জেলে আছি, আমার পরিবারের বউ, আমার মা, আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে, আমাদের জামিন করার লোক খুঁজে পাচ্ছি না, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা নাম্বার দিয়ে এসেছি, আমাদেরকে ফোন করেছে, অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আমি বোঝানোর জন্য বলছি। তাহলে তৃণমূলের চারানা নেতারা যদি ডিস্টার্ব করছেন, আগামী দিনে ফেঁসে গেলে দল পাশে থাকবে তো? কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে? আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি, আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে? অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে, সেই নিয়ে মাথায় এরা ঘামাচ্ছে না, উল্টো করে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত
ব্যস্ত হয়ে পড়ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে, বার করবো কি করে, তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই, জেলে আছে, ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর দেগঙ্গার চাকলাতে। মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে, আর বারবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও। যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে, আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে? তাই চারানার নেতাদেরকে অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না, যাকে যার ভালো লাগবে ভোট দিন না, যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন। আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন, ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন? বেশি দিন আর নাই, সময় এসেছে। দেখে নিন ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন, ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল। যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে, 6-0 গোল দিয়ে পরাজিত করে তাদেরকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে। সময় এসেছে, এইরকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে। আগামী নির্বাচনে 2024-এ দেখিয়ে দেবে এই যে বসিরহাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে। নিরপেক্ষতার সাথে ভোট হবে, সেখানেও প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে। বসিরহাটের মা বোনেরা, বসিরহাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না। আগামী 2024-এর লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে, ভোট করতে দেয়নি, সার্টিফিকেট কেটেছে, সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরহাটের মানুষেরা। হবে তো নাকি? যেটা জিতেছি তো অবশ্যই জিতবো, আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে যেই বুথগুলো থেকে, সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছিলে। গত কয়েকদিন আগে অর্থাৎ 31 তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে, অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা, অভিভাবকরা, যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছো সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছো। তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই, অভিভাবকরা তোমাদের পাশে নাই। তাই সুযোগ পেয়েছে, 6 মাস যায়নি, এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে। তাই আপনাদের বলবো, 2024-এ নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন, অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না। সময় আসবে, দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে, সিএ করে তাড়িয়ে দেবো, কার বুক দেখে গুলি করো, হ্যান করো, ত্যান করো, বড় বড় কথা বলাবে, ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে। বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দিয়ে হবে, ওরাই দিয়ে হবে, আমি বলে রাখছি, তৃণমূলই দিয়ে হবে। তৃণমূল আর বিজেপি আলাদা নয়। বিশ্বজিৎদা বললেন না, বাস্তব কথা বলছি। 1998 সালে তৃণমূলের ইতিহাস দেখুন, 1999-এ দেখুন, 2000-এ দেখুন, 2001, 2002, 2004 এবং দেখতে থাকুন INDIA জোটেও তৃণমূল কিভাবে ডিস্টার্ব করবে। যদি ওই জোটের মধ্যে আমি নেই, বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন? আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম, যাতে করে এই INDIA জোটের মধ্যে গুতোগুতি শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা, নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি আছে, ভালোবাসা আছে, আবেগ আছে। সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমি আবার রিপিট করছি, আমি INDIA জোটের মধ্যে নাই, আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না, কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি। মমতা ব্যানার্জি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে কিভাবে, সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে। হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয়, মল্লিকা অর্জুন খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক। এর ফলে কি হবে, যারা কংগ্রেস হয়তো মেনে নেবে, তৃণমূল হয়তো মেনে নিল, কিন্তু INDIA জোটে তো অনেক দল আছে, প্রায় 26-27টা দল আছে, সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গেকে মানতে পারবে? কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো, সেখানে অনেকেই মেনে নিত, যাতে করে আবার এই INDIA জোটের মধ্যে ভাঙন তৈরি হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, গৃহ বিবাদ হয়। সেই জন্য মমতা ব্যানার্জি চুপ করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলেন।
মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক। মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক। যত শক্তিশালী থাকবে এই বসিরহাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে। কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষকে সিএর ভয় দেখিয়ে আর ভোট দেওয়া যাবে না। কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে এর মতো কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে। ফলে এখানকার মানুষরা ভয় পাবে না, তৃণমূলের নাটককে আর পা দেবে না, তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে। এই কারণে এরা চায় মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক। কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাইপোর বাড়িতে এটি চলে যাবে। কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে। আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে, কালীঘাটের কাকুকেও টাচ করতে পারবে না, আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে। কালীঘাটের কাকুর বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় আছে। যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না, বড় ভাইজান আব্বাস সিদ্দিকীর কণ্ঠস্বর একটু শুনবেন জলসা। বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটের সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য। কি দেখলাম, বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এসএসকেএম সেটাকে রিফিউজ করছে। এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল। বুঝতে পারছেন না, ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছে, লুকোতে গিয়েছিল। নাটক হচ্ছে ভাই, নাটক হচ্ছে। চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরেও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন? বুঝতে পারছেন না কি নাটক হচ্ছে? আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে। এই দিলীপ ঘোষের মহাশয়রা, সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন। বিজেপি যারা নেতারা আছেন, আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে, তাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন? আমি নিজে বলছি, নওশাদ সিদ্দিকী, আমি আশঙ্কিত। ইতিপূর্বে বলছি, আজকেও বলছি, কালীঘাটের কাকু যেখানে আছে, যেই বেডে আছে, সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হোক। অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে। চুরির সাথে যুক্ত আছে। এটা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না। মুখে অনেক কথা বলবে, এরা বিজেপির বিরোধিতা করবে না। মুখে অনেক কথা বলবে, বাস্তবে দাঁড়িয়ে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে। আপনারা বলুন, যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো, এ কত ভয়ঙ্কর কথা বললেন। কই তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে?
হ্যালো ভাই, সময় স্বল্প, যে ফিরে আসছি আমাদের এতে। তবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের আসল দাঁত কোনটা। হাতির একটা দাঁত খাওয়ার জন্য থাকে, একটা আমরা দেখতে পাই। আপনারা সবাই না জানেন বা শুনেছেন, আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে। বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন, আপনার বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল, মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, সেটা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা হোক, এই দাবিটুকু করেছিলেন। তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করলো, ভাষাগত আঘাত। এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে, তিনিও তৃণমূলের বিধায়ক, আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন। তারপরে কি দেখলাম, হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একটা এফআইআর হয়ে গেল। তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে, নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা দরকার, সেই সিকিউরিটি গুলোকেও রাজ্য সরকার তুলে নিলেন। তাহলে মায়েরা বলুন, যে মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন, এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মায়া কান্না কাঁদে, দিন রাত সংখ্যালঘুদের কথা ভাবেন, সেই সংখ্যালঘু পরিবারের মেয়েদের কথা বলেছিল যে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা যায় না, এটা কি অপরাধ? এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ককেও যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে, তাহলে তৃণমূলের আসল যে ভেতরকারের লুকানো যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে। 2004-5 সালের কথা বলছি, যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএ এর জন্য কে? এই মমতা ব্যানার্জি। সুতরাং ইনি আবার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে। যিনি সাপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন। আপনাদের কাছে অনুরোধ করব, এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, বিভাজনের যে রাজনীতি এরা করছে, মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে, যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে, এই স্বৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তাই আগামী 21শে জানুয়ারি মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোন মানে এদের তৈরি এজেন্ডা নয়, জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই। কলকাতার রাজপথে আগামী 21শে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন। আগামী 21শে জানুয়ারি বেলা 11টায় কলকাতা রাজপথে আপনাদের সাথে দেখা হবে। এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে, এটাকে আমরা ভাঙবো, এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাস হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লামেন্টে যখন সিএএ বিল পাস হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাস হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এরা কি করছেন? টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আগামী দিনে 2024 নির্বাচনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো যে মানুষের কথা বলবে, অধিকারের কথা বলবে। এই রিসেন্ট যে ড্রাইভারদের যে একটা বিল পাস হয়েছে, যে বিলটা ড্রাইভারদের বিপক্ষে যাচ্ছে, এটাকে উইথড্র করার জন্য এই বিল নিয়ে যখন আলোচনা হবে, তাতে করে ড্রাইভারদের পক্ষ থেকে যেভাবে ড্রাইভারদের উপরে এক প্রকার শোষণ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এক প্রকার যে 10 বছর 7 বছর এবং জরিমানা যেভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কথা বলার জন্য আগামী দিনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো। সে সেখানে টিকটকের জন্য যাবে না, যাবে কিসের জন্য? নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য, নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। বসিরহাট লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি আছে, কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে, কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে, কোথায় কৃষকদের জন্য কি করতে হবে, কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে, বসিরহাটের মায়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে। এক কথাই বসিরহাটের মানুষের কিভাবে ডেভেলপ হবে, সাথে সাথে রাজ্য সহ দেশবাসীর জন্য যে সমস্ত বিলগুলো আসবে, যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে, এবং যে বিলগুলো আনলে, যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে। এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে 2024-এ পার্লামেন্টে পাঠাবো। রাজি আছেন তো নাকি ভাই? মায়েরা রাজি আছেন তো নাকি? এই লোককে নির্বাচিত করে পাঠাতে হবে, নাহলে কে ফর্সা, কে কালো, কে নায়িকা, কে ভিলেন,
ও দেখার আমাদের আর সময় নাই। আপনার হয়ে কে কথা বলবে? আপনার বসিরহাটবাসীর হয়ে কে কথা বলবে? জনগণের হয়ে কে কথা বলবে? আপনি একজন শ্রমিক, আপনার হয়ে কে কথা বলবে? আপনি একজন সরকারি কর্মচারী, আপনি ডিএ পাচ্ছেন কি পাচ্ছেন না, তার হয়ে কে কথা বলবে? এক কথায় জনগণের হয়ে যে কথা বলবে, জনগণ তাকেই ভোট দেবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটাকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তথা আইএসএফ এর পক্ষ থেকে বিধানসভার মধ্যে। কার হয়ে কথা বলছি? জনগণের হয়ে কথা বলছি। যদি আমরা একাধিক পাঠাতে পারি একাধিক জায়গাতে, তারাও গিয়ে জনগণের হয়েই কথা বলবে। নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি, বা আমরা যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত ক্যান্ডিডেট করব আশা করছি তারাও ওই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আসবে না। ভাই, আজকে আমরা জানি যার নামে আমরা স্মরণে আজকে রক্তদান শিবিরটা করছি, শীত বস্ত্র বিতরণ এবং আপনার শিক্ষা সামগ্রী বিতরণ করছি, তার 3রা জানুয়ারি 1831 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 10ই মার্চ 1897 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি জীবনে অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে, ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, সমাজে যখন অস্পৃশ্যতা ছিল, যখন লিঙ্গের নিয়ে বৈষম্যতা ছিল, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, জাতিগতভাবে যখন বৈষম্য ছড়িয়ে পড়ছিল, সেই সময় তিনি এই একটা সমাজ সংস্কারের ভূমিকা হয়ে এবং মহিলা শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা করেছিলেন। 1848 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তার হাত ধরেই হয়েছিল। যে জায়গাটা দিয়েছিলেন, যাদের বাড়ির দালানে হয়েছিল, সেই ফতেমা শেখের সহযোগিতা নিয়ে সাবিত্রী ভাই ফুলে, তার স্বামী এবং আরো কয়েকজন মিলে, ফতেমা শেখের ভাইরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছিল। এই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরে তাদের উপরে নানান দমনপীড়ন নীতি এসেছিল। যারা মনুবাদী, যারা ব্রাহ্মণ্যবাদী, তারা অনেক চেষ্টা করেছিল এনাকে দমন করার, কিন্তু সেখানে দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আজকে সেই মহান মনীষীর আজকে জন্মদিন, তাকে স্মরণ করে আমরা এখান থেকে শীত বস্ত্র বিতরণ রক্তদান শিবিরের অনুষ্ঠান করছি। আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো, আজকে দিনে দাঁড়িয়ে, গুরুত্বপূর্ণ দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে কি শিক্ষার অনুরোধ করব। আজকে যদি 1848 খ্রিস্টাব্দে তারা বুঝতে পেরেছিলেন সেই সময়ে দাঁড়িয়ে যে মহিলা শিক্ষার কতটা গুরুত্ব আছে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে গেলে, মহিলাদেরকে ক্ষমতায়ন করতে গেলে, মহিলার জাগরণ করতে গেলে, মহিলাদেরকে সমান অধিকার যদি আপনি দিতে চান, সেই সময় তেনারা বুঝতে পেরেছিল মহিলাদেরকেও শিক্ষিত হতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বলি, যদি আপনি আপনার অধিকার পেতে চান, মহিলা পুরুষ নির্বিশেষে আপনার অধিকার সংবিধান যেটা দিয়েছে আপনি যদি পেতে চান, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনি মুসলিম, আপনি পিছিয়ে বর্গের, বড় কথা নয়, আপনার যে অধিকার আছে যদি পেতে চান, আজকের দিনও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, অধিকার সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এই অধিকার সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে শিক্ষা। তাই আজকে এই মহান দিনে দাঁড়িয়ে, এই স্মরণীয় দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক মা বোন থেকে শুরু করে যারা গার্জিয়ানরা এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ তো তলানিতে চলে গিয়েছে, আমাদের কাছ থেকে তো শিক্ষা ব্যবস্থা কেড়ে নিয়েছে, ফলে আমরা এখন সেই ডিগ্রিধারী আর শিক্ষিত হতে পারিনি। আমি অনুরোধ করব আমাদের সন্তানগুলোকে, আমাদের পরের প্রজন্মগুলোকে, যারা কচি কচি বাচ্চারা এখানে আছেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে। কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, রাজ্য সরকার সুকৌশলে প্রায় আপার প্রাইমারির কাউন্সিলিংটা বন্ধ রেখেছে, সেকেন্ড পার্টের কাউন্সিলিং হচ্ছে না, আর শিক্ষকের অভাবে দেখিয়ে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। এই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে? কারা ক্ষতিগ্রস্ত হবে ভাই? কলকাতার বাবুরা, জেলার বড় নেতা, বিধায়ক ক্ষতিগ্রস্ত হবে, এমপি ক্ষতিগ্রস্ত হবে, ব্লকের নেতারা ক্ষতিগ্রস্ত হবে? হবে না। ক্ষতিগ্রস্ত হয় পাড়ার চারানার নেতাটা হবে, কিন্তু তৃণমূলের পাড়ার চারানা নেতাটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যার বাবার অর্থ থাকবে,
সে বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে। আর যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তারা আমাদের সন্তানগুলো কি হবে, অর্থের অভাবে পড়াতে পারবো না, অশিক্ষিত হয়ে থাকবো। আর আমাদের এই অশিক্ষার সুযোগটা নিয়ে 500,000 টাকা করে দিয়ে ভুল বুঝিয়ে রেখে দেবে। তাই অনুরোধ করব, আওয়াজ তুলুন, সরকারকে ওই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না। কি করবে আপনাদের বলে রাখছি, একটু দেখতে থাকেন। যদি বন্ধ করে দেয়, বন্ধ করতে দেওয়া যাবে না, লড়াইয়ে থাকতে হবে আপনাকে আমাকে। তারপরেও বলছি, যদি আপনি আমি না লড়াই করে যদি বন্ধ করে দেয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দেবে, সরকারিগুলোকে বেসরকারি করে দেবে। এই ক্ষতি আমাদের করবে। অনুরোধ করব, আজকে দিনে দাঁড়িয়ে আপনারা একবেলা যদি না খেতে পান, উপোস থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। না হলে যেদিন আসতে চলেছে, যেদিন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এর থেকে ভয়ঙ্কর পরিবেশ আসতে চলেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আর সাথে বলবো, কারো সন্তান না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবে, আমাদের যারা নেতৃত্বরা আছে এদের সাথে যোগাযোগ করবেন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, মাইকের আওয়াজ যাচ্ছে, আজকের এই প্রোগ্রামকে যারা ডিস্টার্ব করতে চেয়েছিল, তাদের মধ্যে দেখবেন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী নয়, অনেকে আর্থিকভাবে দুর্বল। খোঁজ নিয়ে যদি দেখবেন, যদি তাদেরও কারো সন্তানের অর্থের অভাবে পড়াশোনা হয়ে যায়, বন্ধ হয়, আমি তাদের উদ্দেশ্য বলছি, সে তৃণমূল বলে আমার কাছে বড় কথা নয়, তাদের সন্তানগুলোকেও পড়াশোনার দায়িত্ব তুলে নেব। গোপনে আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, তাদের পরিচয় গোপন রেখে তাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আজকে যদি তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো, এই রক্তদানের মতো, এবং এই মহান যে একজন ব্যক্তি, যিনি ব্যক্তিত্ব অধিকারী সাবিত্রীবাই ফুলের জন্মদিবসকে তারা ডিস্টার্ব করতো না। তারা অশিক্ষিত বলে ডিস্টার্ব করছে, তার সন্তানগুলো যদি অশিক্ষিত থাকে, তাহলে এই ডিস্টার্বের ক্রমশ বেড়ে যাবে। তাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে পারলেই সুষ্ঠু সমাজ আমরা ফিরে পাবো। তাই তারাও যদি কোনো রকম হয়, আমাদের সাথে যোগাযোগ করুন, তাদের সন্তানগুলোকে আমরা তাদের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষার দায়িত্ব তুলে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকের বক্তব্য এখানেই সমাপ্ত হলো। আমি স্পেশালি আমিন মির্জা ভাইকে ধন্যবাদ জানাবো, আমাদেরকে এই জায়গার অনুষ্ঠান করার জন্য জায়গাটা দিয়ে সহযোগিতা করেছেন। আরো ধন্যবাদ জানাবো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের ধন্যবাদ জানাবো। এখানে যারা বাচ্চারা এসেছেন বিভিন্ন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকে আশা করব আগামী দিনে এক একটা দিকের সর্বোচ্চ হয়ে উঠবে। মা বোন যারা এসেছেন, বাপ ভাই যারা দর্শকের আসনে বসে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটি থেকে শুরু করে জেলা কমিটি, যে সমস্ত ব্লক অঞ্চল কমিটির নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছেন। আরো ধন্যবাদ জানাবো যারা এখানে মিডিয়ার বন্ধুরা এসেছেন, এবং সর্বোপরি প্রশাসন বন্ধুদেরকেও বলবো যে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয়, আমাদেরকে জানান। আমরা বাংলার জনগণকে নিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের কাজ, আপনাদেরকে মাইনে দেওয়া হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা থেকে, যাতে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার জন্যই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট না হয় সেটা দেখার জন্য আমি ধন্যবাদ জানাই প্রশাসন বন্ধুদেরকে। আজকে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চলেছে তাদের ওই একান্ত প্রচেষ্টার জন্য। সর্বোপরি যারা অর্গানাইজিং কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আমরা প্রতীকী ব্ল্যাঙ্কেট আমাদের রাজ্য কমিটির নেতৃত্বরা আছেন, জেলা কমিটির নেতৃত্বরা আছেন, বিশ্ববিদ্যালয় কুতুব ভাই, এখানকার যারা লোকাল নেতৃত্বরা আছে, আর মুসা, এদের হাতে তুলে দাও। বরণ এখন বস্ত্র তুলে দিচ্ছেন। বাইরের মাইকটা অফ করে দাও তো, কারণ এর আছে সময়। একটাই থাকে। প্রতীকী বস্ত্র এখানে যারা নেতৃত্বরা আছেন, আমরা প্রতীকী বস্ত্র আমাদের নেতৃত্বদের হাতে তুলে দিচ্ছি। আমাদের নেতৃত্বরা নিয়ে নাও, এদিকে সরে আসো। সামনে আসুন। যারা নেতৃত্বরা আছেন ধরে নিন, তুলে দিচ্ছে। এরা যে বস্ত্রগুলো দেবে, সেখানে কোনো ক্যামেরা হবে না, ক্যামেরা ছাড়া বস্ত্র আমরা দেব। শুধু প্রতীকী হিসাবে আমরা আমাদের তুলে দিচ্ছি।